আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তার সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এ মামলায় ৬ জন সাক্ষ্য দিয়েছেন। ফলে এখন পর্যন্ত এ মামলায় মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১০ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ওই দিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে যাদের নামে হত্যা, গণহত্যা সংগঠনের অভিযোগ আনা হয়েছে তা সত্য। এদিকে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এইসব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে। তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর ২-১ সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এলজিআরডি মন্ত্রণালয়ে আয়োজিত ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ১২ জন তরুণ স্বেচ্ছাসেবীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই পুরস্কার দেয়া হয়। ২০২৪-এর জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা উদ্যমী হলে তাদেরকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয়। স্বেচ্ছাসেবীদের কাজের পথ কোনোভাবে মসৃণ নয় বলেও জানান তিনি। বলেন, তাদেরকে সময়, অর্থ ও মানসিক চাপের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। জনগণের কাছ থেকে ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় গেলে গণতন্ত্র বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী প্রবক্তার শীর্ষক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। খসরু বলেন, সংসদ নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত বিপদে পড়বে। দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, শুধু আর্থিক বিনিয়োগ নয়, সামাজিক ও মানসিকভাবেই সবাইকে সচেতন হতে হবে। প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে না পারলে দেশের বিশাল এক জনগোষ্ঠী মূল স্রোতের বাইরে থেকে যাবে বলেও জানান আমির খসরু। জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে। আমাদেরকে তো জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সবাইকে নিতে হবে। সুতরাং জনগণের কাছে না গিয়ে আমরা যে এখানে আবার আগের মতো ওই মানে গণতন্ত্র যদি বলতে বোঝায়, সেটা হচ্ছে গণতন্ত্রের সমর্থন নিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। জনগণের সমর্থন ব্যতীত প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা করে দলটি। ১৯ বিভাগীয় শহর ও ২৬ সেপ্টেম্বর সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামাত। ৫ দফা দাবি
উল্লেখ করা হয়, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ সব গণহত্যার বিচার করা। পিআরে যে প্রেসিডেন্ট অফিসার থাকবে, নর্মাল ইলেকশন সেই প্রেসিডেন্ট অফিসার, যে বুথ থাকবে সেই বুথ থাকবে। ব্যালট আগে থাকতো ব্যক্তি ক্যান্ডিডেটদের নামে, এখন ব্যালট থাকবে দলের নামে। সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পুনরায় ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা ফরিদপুর মহাসড়ক সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এ সময় ভাঙ্গা থানা পুলিশের গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। একই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ঢুকে 10টি মোটরসাইকেলে আগুন দেয় এলাকাবাসী। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানায়, সকাল থেকে আন্দোলনকারীদের তেমন উপস্থিতি দেখা না গেলেও দুপুরে ঢাকা ফরিদপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় গ্রামবাসী। দেশীয় অস্ত্র নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে ভাঙ্গা থানা পুলিশ বাধা দিলে তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর হয়। এতে ওইসব মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ঢুকে 10টি মোটরসাইকেলে আগুন দেয়। এদিকে ভাঙ্গায় অবরোধ কর্মসূচির মাধ্যমে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে 90 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা হয়েছে। রাতে গ্রেফতার করা হয়েছে প্রধান আসামি আলগি ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সিদ্দিক মিয়াকে। গতরাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল চলছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, সড়ক অবরোধ কোন পর্যায়ে, যান চলাচল পর্যায়ের কি অবস্থা এই মুহূর্তে? কাকলি পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এই আসন পুনর্বিন্যাসের যে কয়েকদিনের যে আন্দোলন, আজকে কিন্তু তার রূপ ধারণ করেছে। দুপুর থেকেই আমরা দেখেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা থাকলেও আস্তে আস্তে সেটা দুটি ইউনিয়ন ছাড়াও ভাঙ্গার বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন থেকে বিক্ষোভকারীরা এই ভাঙ্গা গোলচত্বরে অবস্থান নেই। তারপরে কিন্তু তারা একত্রিত হয়ে তারা প্রথমেই ভাঙ্গা যে থানা রয়েছে সেই থানাতে গিয়ে আক্রমণ করে। সেখানে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একই সাথে সেখানে কিন্তু আরো কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এছাড়াও পরবর্তীতে তারা কিন্তু ভাঙ্গা যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস রয়েছে সেখানেও তারা ভাঙচুর চালায়। সেখানে 8টি মোটরসাইকেল তারা ভাঙচুর চালায় এবং একই সাথে আরো কয়েকটি যে গাড়ি রয়েছে ছিল সেই উপজেলা কেন্দ্রে, সেখানেও কিন্তু দেখেছি যে তারা কিন্তু সেই গাড়িগুলো ভাঙচুর চালায় এবং অফিসেও তারা ভাঙচুর চালায়। তো এই মুহূর্তে পরিস্থিতি হলো যে 21 যে জেলা দক্ষিণ অঞ্চলের ঢাকার সাথে এখন কিন্তু আমরা সকালে পরিস্থিতি স্বাভাবিক দেখলেও এখন কিন্তু একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই অঞ্চলের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে অবরোধকারীরা। তারা ভাঙ্গা গোলচত্বর সহ বিভিন্ন স্থানে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু এখন স্লোগান, দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্নভাবে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু পরিস্থিতি আরো কোন দিকে যায় সেটা নিয়ে কিন্তু এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা অপেক্ষা করছি যে সামনে 6টা পর্যন্ত তাদের কর্মসূচি রয়েছে, সে পর্যন্ত কি হয়। তো কাকলি ভাঙ্গা থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সংবাদ অবরোধের চিত্র নিয়ে। দর্শক, জানছিলাম ভাঙ্গায় সড়ক অবরোধের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্র সংসদ রাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 42 জন প্রার্থী। এর মধ্যে মেয়েদের 6টি হলে 36 জন এবং ছেলেদের একটি হলে 3 জন রয়েছেন। এছাড়া মেয়েদের 4টি হলে একটি করে পদে কেউ মনোনয়নপত্র না তোলায় পদগুলো ফাঁকা থাকছে। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর সেতাউর রহমান জানান, রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট 903 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে 248 জন, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে 58 জন ও 17টি আবাসিক হলে 597 জন রয়েছেন। রাকসুতে মোট ভোটার 28,905 জন। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 25 সেপ্টেম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা নিয়ে কাজ করার আগ্রহের কথা জানাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রায় ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। চাকসু ভবনের দোতলায় নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রতিদিন মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। দীর্ঘ ৩৬ বছর পর যখন চাকসু হচ্ছে তখন আমি চিন্তা করছি যে এটাই হচ্ছে যে সুযোগ খেলোয়াড়দের জন্য আরো ভালোভাবে কাজ করার। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবে এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা প্যানেল করেছি। আমাদের প্যানেলের নাম দ্রোহ পর্ষদ। আমার ইচ্ছে আছে যে আমি শিক্ষার্থীর জন্য কাজ করব এবং শিক্ষার্থী বান্ধব যত কাজ আছে সবই কাজে আমি করতে প্রস্তুত। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এর মধ্যে 2টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে। আমাদের এখানে একটু পরে হওয়াতে আমরা একটা অ্যাডভান্টেজ পেলাম, সেটি হলো যে ওখানকার কিছু কিছু বিষয় আমরা এখানে দেখতে পেয়েছি কি বিষয়ে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো। 1966 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। এরপর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতরা দায়িত্ব বুঝে নেওয়ার আগে জোরে সোরে চলছে জাকসু ভবনের সংস্কার ও ধোয়া মোছার কাজ। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে গিয়ে দেখা যায় পুরাতন ভবন ঘষে মেজে চলছে চকচকে করা ও বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ। আগামী বুধবার শপথ গ্রহণের পর জাকসু ভবন থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের নেতৃত্ব দেবেন নবনির্বাচিত নেতারা। অন্যদিকে টানা 4 দিন বন্ধ থাকার পর আজ খুলেছে বিশ্ববিদ্যালয়, চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। একদিকে বাম্পার ফলন, অন্যদিকে ভারত থেকে আমদানি, তারপরও বাজারে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। 100 টাকা কম বেশিতে বিক্রি হচ্ছে সবজি, পেঁয়াজ, ডিম, ডালের দামও বেশ ঊর্ধ্বমুখী। এমন বাস্তবতায় ভোক্তারা বলছেন চরম মূল্যস্ফীতি মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে নামিয়েছে তাদের। সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যই পণ্য মূল্যের স্বস্তি কেড়ে নিচ্ছে বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সেলিম মালিকের রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানে 2024-25 অর্থবছর শেষে দেশে ধান উৎপাদন হয়েছে 4,19 লাখ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় 13 লাখ মেট্রিক টন বেশি। এমন বাম্পার ফলনের সঙ্গে আগস্ট মাস থেকে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আমদানি করা হচ্ছে চাল। তারপরও বছরের ব্যবধানে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা বাড়তি দামে। নিজের চাল যদি না আসতো তাহলে মনে করেন আমাদের বাংলাদেশের যে মেল মালিকগুলা এরা মনে করেন এখন চালের দাম করতে 100 টাকা কেজি। গত বছর আমাদের দেশে 3 মৌসুম মিলে ধান বা চাউল উৎপাদন হয়েছিল 4,06 লক্ষ মেট্রিক টন, আর এবারে 24-25 অর্থ বছরে এসে আমাদের সেই উৎপাদনটা হয়েছে 4,19 লক্ষ মেট্রিক টন। এদিকে বাজারে বেশিরভাগ সবজি প্রায় 100 টাকা ছুঁই। নতুন করে 20 টাকা বেড়েছে ডিমের দাম, 20 থেকে 40 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ডাল। বিক্রেতারা বলছেন অতি দামের কারণে বিক্রি কমেছে মুরগির। প্রতিদিনে 100, 200, 250, 300 মুরগি বিক্রি করছে। সারাদিনে 50-60টা মুরগি বেচতে অনেক কষ্ট। আপনার টমেটো হলো 120 টাকা, আর করলা হলো 80 টাকা, শসা হলো 60 টাকা, 50 টাকা। 1.5 মাস 2 মাস আগে 140 টাকা 35 টাকা ছিল, সেই ডাল আমাদের 152 টাকা কেজি পড়ছে কিনা, তো আমরা 155-60 টাকা বিক্রি করতেছি। বাজারে নিত্যপণ্যের দামের এমন উত্তাপে চরম ভোগান্তিতে ভোক্তারা। আয়ের সাথে তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো খালি দাম বাড়তেছে, কমতেছে তো না। আয়ের উৎস হতে তো আমরা চলাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগে তো আমরা মধ্যবিত্ত বলতাম না, আমরা বলতাম নিম্ন মধ্যবিত্ত। এখন আমাদেরকে একবারে নিম্নবিত্তই বলতে হবে। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে অন্তর্বর্তী সরকারের এই সময়েও বাজার চলছে সেই পুরানো কায়দায়। এসএমএস করে তারা সবকিছুই আপনার এইগুলো করে, বিশেষ করে ডিমের ক্ষেত্রে। বিপণন ব্যবস্থা যতক্ষণ আমি ডেভেলপ না করতে পারবো, কৃষকদের পণ্য ভোক্তার কাছে আমি যে ওই হাত বদলের জায়গাগুলোতে যতক্ষণ আমি
সংক্ষিপ্ত না করতে পারো ততক্ষণই কিন্তু আপনার এই চক্র থেকে বেরোনো যাচ্ছে না। তিনি জানান, ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে কৃষক ও ক্রেতার মাঝে দূরত্ব কমাতে হবে। আপনি বগুড়ার একজন কৃষক তো এখানে তার এই 10 কেজি পণ্য নিয়ে আসতে পারবে না, এই জন্য ওইখানে সমবায় গঠন করে ওরা যাতে একটা লার্জ স্কেলে এখানে পাঠাতে পারে, এবং এই যে বিকল্প ব্যবস্থা হলে এই কারণ বাজারের যে আপনার ওই 30 টাকাটা 60 টাকা হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভেঙে যাবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।